সৌজন্যে স্মার্ট সলিউশন। দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি স্মার্ট সলিউশনের সৌজন্যে বাংলাদেশের পোশাক শিল্প নিয়ে উন্নয়নমূলক অনুষ্ঠান অ্যাপারেল টকে। সাথে আছি আমি অমিত কে বিশ্বাস। আজ আমাদের মাঝে স্টুডিওতে উপস্থিত আছেন শেখ কামাল হোসেন, ব্যবস্থাপক, মানব সম্পদ বিভাগ, হাউ আর ইউ টেক্সটাইল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এবং আরও উপস্থিত আছেন সুলতান মাহমুদুল হক, ডিরেক্টর HR অ্যাডমিন অ্যান্ড কমপ্লায়েন্স, ফকির ফ্যাশন লিমিটেড। আপনাদের দুজনকে এটিএন নিউজের স্টুডিওতে স্বাগত। আমাদের আলোচনার বিষয় বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আপনারা দুইজনই মানব সম্পদ নিয়ে কাজ করছেন। আমরা মূলত আজকে মানব সম্পদ বিষয়ক এবং ইন্ডাস্ট্রি সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা আলোচনাটা করব। আমি আলোচনার শুরুতেই জনাব সুলতান মাহমুদুল হক আপনার কাছে আসতে চাই। অল্প কিছুদিন পরে আমাদের ঈদ উল আজহা হবে এবং আমরা এই ইন্ডাস্ট্রিতে দেখে থাকি বিগত বছরগুলোতে যে সাধারণত ঈদ উল আজহার পরে ইন্ডাস্ট্রিতে একটা মাইগ্রেশন হয় কম বেশি, কোথাও হয়তো খুবই কম হয়, কোথাও একটু বেশি হয়, বাট সাধারণত হয়। এই ধরনের মাইগ্রেশনটা আমরা সাধারণত অন্য ইন্ডাস্ট্রিগুলোতে এভাবে কিন্তু দেখি না। তো আপনি একজন HR এক্সপার্ট হিসেবে এই বিষয়টাকে মানে আপনি কিভাবে দেখছেন এবং এখান থেকে আসলে আমরা কিভাবে এটাকে আরো বেশি নিয়ন্ত্রণ করতে পারি? জি, ধন্যবাদ। আসলে শুরুতে যেহেতু সামনে ঈদ আছে, মাইগ্রেশনের ব্যাপারটি তুললেন, এটা একটা ইমিডিয়েট ঘটনা, সেজন্যই আলোচনায় আসলো। বাট ভালো একটা পয়েন্ট আমাদের ডিসকাশনের জন্য। এখানে মাইগ্রেশনটা ভিজিবল হয় বিকজ অফ দি ভলিউম। আমাদের মানে সংখ্যা বেশি, লক্ষ লক্ষ মানুষ কাজ করছে, যার কারণে মাইগ্রেশনের একটা ছোট্ট নাম্বারও আমাদের কাছে অনেক বেশি বড় মনে হয়। অন্য ইন্ডাস্ট্রিতেও মাইগ্রেশন হচ্ছে, হয়তো বা আমরা যদি দেখি ঈদকে কেন্দ্র করেই হয়তো হচ্ছে। কেউ হয়তো বসে থাকে যে আরেকটা ভালো অপরচুনিটি নিব, ঈদের পরে আমি জয়েন করব, এটা থাকে। সেখানে পার্সেন্টেজ কম, সংখ্যায় কম, যার কারণে অতটা বাইরে থেকে দেখা যায় না বা বোঝা যায় না। আমাদের ইন্ডাস্ট্রিতে এটা খুবই, যেহেতু ম্যানুফ্যাকচারিং, যেহেতু মেশিনের সাথে মানুষের একটা সম্পর্ক রয়েছে, নাম্বার অফ মেশিন, নাম্বার অফ পিপল, যার কারণে মাইগ্রেশনটা আমাদের বেশি এফেক্ট করে। আর ভলিউম বেশি হওয়ার কারণে এটার যখন একটু সংখ্যা বেড়ে যায় তখন ইন্ডাস্ট্রিগুলো আফেক্টেড হয়। যেটা আপনি বলেছেন যে এটাকে কী করে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি। সো প্রথমে ভাবতে হবে যে একটা সার্টেন মাইগ্রেশন নর্মাল, যেখানে আপনি অনেক মানুষ নিয়ে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ নিয়ে কাজ করছেন, সেখানে একটা সার্টেন মানুষ কেউ ছেড়ে যাবে, কেউ ইন্ডাস্ট্রিতে অন্য ভালো একটা জায়গায় যাবে। যেটা অ্যাবনর্মাল যে নাম্বারটা, সেটা নিয়ে আমাদেরকে আসলে ভাবতে হবে যে আমাকে কেন ছেড়ে যাচ্ছে এতগুলো মানুষ। এই ছেড়ে যাওয়ার পেছনে রুট কজ যদি আমরা যাই, তাহলে এটা ঠিক গত 1-2 মাসের রুট কজ অ্যানালাইসিস করলে হবে না। পুরো ইন্ডাস্ট্রি আমার কর্মী বান্ধব কিনা, সেটা শুধুমাত্র ওয়ার্কারের জন্য নয়, এখানে যারা কাজ করছেন সকলের জন্য। এবং এটার আসলে স্টেক হোল্ডার কারা, এই পরিবেশটা নিয়ন্ত্রণ যারা করবেন বা পরিবেশটা যারা নিশ্চিত করবেন, সেখানে যারা পার্টি রয়েছেন, এটা মালিক থেকে শুরু করে ম্যানেজমেন্টের আদার মেম্বার্স, যারা কর্মীদেরকে চালাচ্ছেন, লিড করছেন, আর কর্মীরা নিজেরা, এই সবাই মিলে আসলে জিনিসটা ভাবতে হবে। এটা এমন না যে গত 2 মাসে সে ভেবেছে ঈদের পরেই আপনাকে ছেড়ে যাবে, তা না। এই ভাবনার পেছনে আপনার একজন খুব ভালো দক্ষ ম্যানেজারও হয়তো চলে যাবেন ঈদের পরে, তিনি হয়তো ভাবছেন। সো আমাদেরকে খুব ডিপলি জিনিসটা ভাবতে হবে যে কেন এই যাওয়াটা রয়েছে। যাওয়ার পেছনের আমাদের হয়তো আলোচনার প্রসঙ্গে সেই কথাগুলো আসবে। অনেকগুলো কারণ রয়েছে, শুধুমাত্র 1-2 ঘটনার কারণে কেউ আপনাকে হুট করে ছেড়ে যাচ্ছে না। তিনি যাচ্ছেন, তিনি হয়তো প্রিপেয়ার্ড, বেশ কয়েকটা মাস ধরে, বা উনি চিন্তা করছেন সো কেন আসলে যাচ্ছেন। এই দক্ষ জনশক্তি আপনাকে ছেড়ে, আমাকে ছেড়ে চলে যাওয়া মানে অন্য একটা জায়গায় যাচ্ছে, ঠিক আছে, কিন্তু আমি তো একটা গতিতে ছিলাম তাকে নিয়ে একটা আলটিমেটলি তারা এই ইন্ডাস্ট্রিতেই থাকছে। কিন্তু যেটা হচ্ছে যে আমরা এফিসিয়েন্সির কথা বলছি, জি, আমরা এফিসিয়েন্সির কথা বলছি, বাট এই এফিসিয়েন্সি তো মানে ম্যান মেশিনের সাথে ক্লোজলি রিলেটেড। আমি আপনার কাছে আবারও আসবো আলোচনায়। আমি একটু শেখ কামাল হোসেন আপনার কাছে আসতে চাই যে প্রোডাক্টিভিটি কিন্তু আমার যে কথাটা বলছিলাম যে ম্যান মেশিনের সাথে জড়িত এখানে, হ্যাঁ, ম্যান মেশিন ম্যাটেরিয়ালস নিয়ে আমার প্রোডাক্টিভিটিটা। তো যখনই আমার
এই যে একটা প্রসেস থেকে একজন মানুষ বা একজন কর্মকর্তা বা ওয়ার্কার যাই বলি চলে যাচ্ছে, হয়তো ওখানে ওই অভিজ্ঞতাটা আরেকজন মানুষ আসছে, কিন্তু তার ওয়ে অফ ওয়ার্ক, তার যে প্যাটার্নটা ছিল সেইটার সাথে কিন্তু একটা ছন্দপতন হচ্ছে। তো সেই জায়গাটাতে আপনি মানে এইচআর প্রফেশনালস হিসেবে আপনারা কিভাবে চিন্তা করছেন যে এই জায়গাটা আমি ইফিসিয়েন্সিটাকে যদি ট্রাস্ট করতে চাই, তাহলে এই জায়গাগুলোতে আমাদেরকে কিভাবে প্রস্তুতি নেওয়া প্রয়োজন? ধন্যবাদ। আসলে দ্বিতীয় ঈদের পরে আমাদের মাইগ্রেশন রেটটা অন্যান্য মাসের তুলনায় একটু বেশি থাকার কারণ হলো যে আমাদের লেবার ল অনুযায়ী আমরা কি করি, বছরে দুইটা বোনাস দিই, এবং এই বোনাসের কন্ডিশনটা হলো তার ন্যূনতম 1 বছর চাকরিতে থাকতে হবে। তো এই কারণেই আর কি দ্বিতীয় ঈদের পরে মাইগ্রেশন রেটটা অন্য সময়ের তুলনায় বেশি। যেমন যদি অন্য সময় 5% হয়, এই সময় দেখা যাচ্ছে 7% বা 8% হয়। তো আমরা যারা এইচআরে আছি আমাদের একটু প্রোঅ্যাক্টিভলি অ্যাপ্রোচ নিতে হয় যে এই মাইগ্রেশনটা হবে এটা ধরেই আর কি এক্সেসিভ ম্যান পাওয়ার রিক্রুট করা বা এরকম প্ল্যান করে রাখতে হয়। আরেকটা বিষয় হলো কি যে মাইগ্রেশনের যে কারণটা ভাইয়া বললেন, অবশ্যই এটা স্কিল মাইগ্রেশন একটা এফিসিয়েন্সি বা প্রোডাক্টিভিটিতে ওভারঅল নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে। তো এক্ষেত্রে মাইগ্রেশনের রিজনটার ক্ষেত্রে আমরা জানি যে আমাদের আনস্কিল লোকজন বেশিরভাগই রুরাল এরিয়া থেকে সেই ইন্ডাস্ট্রিতে ঢোকে। প্রতি বছরই কোনো না কোনো উন্নয়নমূলক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন জোনে ইন্ডাস্ট্রিগুলো এখন বিস্তার লাভ করছে। ফলে ওয়ার্কার চায় যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা ট্রাভেল টাইমে সে নেটিভ ভিলেজ থেকে সে যেন ফ্যাক্টরিতে আসতে পারে, সেরকম লোকেশন সে বেছে নেয়। হয়তো একেবারে জব যখন নাই সে হয়তো নারায়ণগঞ্জ বেল্টে চাকরি নিচ্ছে, পরবর্তীতে জব যখন হয়ে যাচ্ছে যদি তার বাড়ি থাকে উত্তরবঙ্গ, সেই দিকে খুবই যৌক্তিক একটা কারণ থাকে। একটু থামাই আপনাকে, এটা খুবই যৌক্তিক ধরেন এই জিনিসগুলো হয়তো, বাট এইটার পার্সেন্টেজ যেটা জনাব সুলতান বলছিলেন যে এটা একটা সার্টেন পার্সেন্টেজ হতেই পারে এবং এটা সব ইন্ডাস্ট্রিতেই আছে। আপনারা যেহেতু দীর্ঘদিন এইচআরে কাজ করছেন, কোথাও কি জব ইনসিকিউরিটি বা আদার কোনো মানে আস্থার জায়গা, মানে আস্থার জায়গাটা, কনফিডেন্টের জায়গাটা পাচ্ছে না, এরকম কি কখনো ফিল করেন কেন? এবং আমরা একটু জানতে চাচ্ছি শুধু ওয়ার্কার না, যেটা জনাব সুলতানও বলছিলেন যে শ্রমিক এবং কর্মকর্তা যারা আছে সবার ভিতরেই কিন্তু এই জিনিসগুলো পরিলক্ষিত হয়। ওয়ার্কারের সংখ্যা যেহেতু বেশি, হয়তো এই জন্য ওয়ার্কারের পার্সেন্টেজটা আমরা বেশি দেখি। কর্মকর্তা যারা আছে তাদের হয়তো সংখ্যায় কম, পার্সেন্টেজটা কম আসে, বাট হচ্ছে। সেই জায়গাগুলোতে কি এরকম মানে আমরা কি কোনো আরেকটু কনফিডেন্টের জায়গা, আস্থার জায়গা আমরা তৈরি করতে পারছি না, এরকম কিছু আছে কিনা? আপনারা কিভাবে দেখছেন? আছে, এটা হলো অর্গানাইজেশন টু অর্গানাইজেশন কালচারটা ভ্যারি করে। কোনো একটা মানুষ যখন চাকরি ছেড়ে কোনো একটা কোম্পানিতে যায়, সে ট্রাই করে দেখে যে ওখানে সে নিজের ক্যারিয়ার প্ল্যান, নিজের ক্যারিয়ার প্রোগ্রেস এগুলোর সাথে সে অ্যাডাপ্ট করতে পারছে কিনা। ওভারঅল তার ক্যারিয়ার প্ল্যানের সাথে যদি দেখে যে তার প্রোগ্রেসটা আপ টু দ্য মার্ক হচ্ছে না, তখন সে ডিসাইড করে যে আমি এই প্রতিষ্ঠানটা পাল্টাবো। এটা অবশ্যই এমপ্লয়ির সাথে একটা ওপেন রিলেশনশিপের মাধ্যমে যদি আমরা রাখতে পারি এবং এমপ্লয়ীদের স্কিল লেভেল অনুযায়ী তাদেরকে যদি মোটিভেশনাল পেমেন্ট এবং জব এনভায়রনমেন্ট দিতে পারি, তাহলে পিপল মাইগ্রেশনের রেটটা কমতে পারে। এটা আমার আচ্ছা, আমি আসবো আপনার কাছে। জনাব সুলতান, আপনার কাছে একটু আসতে চাই। এখানে শুধু দেনা পাওনা কি একমাত্র কারণ, নাকি মানে যে কথাটা আমি বারবার বলছিলাম যে একটা স্যাটিসফ্যাকশন, একটা নিশ্চয়তা, এই জায়গাগুলোতে কি আমরা মানে আরো কাজ করার সুযোগ আছে কিনা আমাদের? অবশ্যই এখানে সুযোগ শুধু নেই, প্রচুর সুযোগ রয়েছে। কারণ আমাদের এই অভিজ্ঞতাও ইন্ডাস্ট্রিতে রয়েছে যে অনেক সময় ম্যানেজমেন্ট ভাবেন বা মালিকরা ভাবেন যে আমি রাইট টাইমে সব দিচ্ছি, তারপরও কেন চলে যাচ্ছে। তখন উনি কিন্তু মোটিভেশন হারাচ্ছেন যে আমি কি রাইট টাইমে দিয়ে তাহলে সব কিছু ভুল করছি, আমি সঠিক সময়ে বোনাসটা দিচ্ছি, সঠিক সময় বেতনটা দিচ্ছি, সেটাই কি তাহলে আমার এত লোক চলে যাওয়ার কারণ হলো যে ওরা ভেবেই আছে? আসলে তা না, একটু পেছনে যেতে হবে এখানে। সো মানুষের জন্য পরিবেশ তৈরি করাটা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ ব্যাপার না। পরিবেশের পার্টটা শুধু রাইট টাইমে টাকাটা দেয়া নয়, সম্মানজনক পরিবেশ তৈরি করতে হবে। একদম প্রত্যেককে সম্মান করতে হবে, একজন অপারেটর ওয়ার্কারকে, আবার একজন ম্যানেজমেন্ট স্টাফকেও, এবং সবাই মিলে। আবার এই যে একটা তো ইনভেস্টর যারা ইন্ডাস্ট্রি চালাচ্ছেন, আর আমরা যারা কাজ করছি, সে হতে পারে আমার ওয়ার্কার, অপারেটর, বা আমরা যেই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, আমাদের ভাবনাটা কি, আমরা ক্যারিয়ারকে কীভাবে দেখি, এবং যারা এই লক্ষ লক্ষ অপারেটর রয়েছেন, ওয়ার্কার রয়েছেন, তাদেরকে আমরা কি করে বোঝাচ্ছি, কাউন্সেলিং করছি ক্যারিয়ারের ব্যাপারে। ক্যারিয়ারের সংজ্ঞাটা যদি এরকম হয় যে শুধুই একটা কমার্শিয়াল পার্সপেক্টিভ, শুধুই টাকা ওখানে একটু বেশি দিচ্ছে, আমি হুট করে চলে গেলাম, তাহলে এটা একটা ভয়ঙ্কর ব্যাপার। শুধু কমার্শিয়াল ক্যারিয়ার নিয়ে কেউ সাকসেসফুল হতে পারবে না। ক্যারিয়ারের সাকসেসটা আমার জন্য সাকসেস কি, আমি একজন বড় সিইও হব, এটাই কি আমার সাকসেস? তাহলে যিনি 30 বছর ধরে স্কুল মাস্টার, তার কি কোনো ক্যারিয়ার নেই? তিনি আসলে কি থেকে স্যাটিসফাইড হচ্ছেন?
যিনি মা, যিনি বাচ্চা বড় করছেন, তার কি ওটা ক্যারিয়ার নয়? তিনি কি থেকে স্যাটিসফাইড হচ্ছেন? যিনি এনজিও কর্মী, ছোট্ট একটি এনজিওর জব করেন, আমরা আমাদের সামাজিক ভাবনাতেও পরিবর্তন আনতে হবে। ওই এনজিও কর্মীর ওই ছোট্ট যিনি জবটা করছেন, তার কাছে আপনি কি আমার মেয়েকে যখন প্রপোজাল আসবে, আমি কি শুরুতেই বলবো চমৎকার একটা ক্যারিয়ার, ঠিক আছে দেই, আমি তো ব্যাংকার খুঁজবো, আমি তো একটা সেটেলড জব খুঁজবো। ছোট নতুন ব্যবসা শুরু করেছে এরকম একটা ছেলেকে যখন আমি একটা প্রপোজাল আসে, না কি করছো, প্রথম কয়েক বছরে তো অনেক ধাক্কা খাবে, এরকম করুন, একটা সেটেলড একটা জবে যাও, গভর্নমেন্ট জবে যাও। সো আমরা আসলে কি চাই? আমরা শুধু কমার্শিয়াল পার্সপেক্টিভটা দেখছি। তার মানে আমাদের চাওয়ার জায়গাটাতে, চাওয়া এবং পাওয়ার জায়গাটা একটা সমন্বয় দরকার। আমরা এই আলোচনাটাই আসবো আবার, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পরে আমরা আসবো আবার আলোচনায়। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয় নিয়ে। আমরা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আবার এই আলোচনায় আসবো। ততক্ষণ এটি নিউজের সাথেই থাকুন। সৌজন্যে স্মার্ট সলিউশন। দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমরা যে আলোচনাটা করছিলাম জনাব সুলতান, যে স্যাটিসফ্যাকশনের একটা কথা বলছিলাম আমরা, যে সেই এনভায়রনমেন্টটা, অবশ্যই এই এনভায়রনমেন্টটা তৈরি করতে গেলে কিন্তু এককভাবে মালিকও পারবে না, এমপ্লয়েরও পারবে না। সেখানে কি আপনার কি মনে হয় কিনা যে পলিসিগত আমাদের কিছু কাজ করার সুযোগ আছে কিনা? জি, ওখানে এসেছিলাম। তো যেটা শুরুতে বলছিলাম যে যারা কাজ করছেন তাদেরকে ক্যারিয়ার নিয়ে ভাবতে হবে একটু ভিন্নভাবে। শুধু ফাইন্যান্সিয়াল পার্সপেক্টিভটা ওটা তো আছেই একটা দিক, বাট ভ্যালু ক্রিয়েশন, এই যে এতগুলো এক্সাম্পল দিলাম, একজন এনজিও কর্মীর কথা বললাম, একজন ফ্রেশ গ্র্যাজুয়েট যিনি মাত্র একটু বন্ধুদের নিয়ে ব্যবসা শুরু করতে চাচ্ছেন, তাকে আমরা হয়তো সোশ্যালি ওইভাবে সাপোর্ট করছি না, ঠিক আছে ইউ ক্যারি অন, তুমি পারবে এটা বলছি না, রাদার ভয় দেখাচ্ছি এই তুমি মানে ফেল করবে, তুমি তাড়াতাড়ি একটা চাকরিতে ঢোকো। সো আসলে এত চাকরি করে যেটা করছি আমরা ওই ভ্যালু ক্রিয়েশনের জায়গাটা মিস করে যাচ্ছি। ওই যে স্কুল শিক্ষকের কথা বললাম, ওনার মধ্যে ভ্যালু ক্রিয়েশনের একটা অন্যরকম ফিলসফি কাজ করছে বলেই উনি ধৈর্য ধরে ওই কাজটা করছেন এবং একই কাজ বহু বছর ধরে করছেন। বাট আমরা যারা ক্যারিয়ারে শুধু এই ক্যারিয়ারের মধ্যে একজন কর্মীর ক্যারিয়ারও রয়েছে, মানে একজন ওয়ার্কারের ক্যারিয়ারও রয়েছে, একজন জেনারেল ম্যানেজারের ক্যারিয়ার রয়েছে, আমরা শুধু অনেক সময় কমার্শিয়াল পার্সপেক্টিভটা চিন্তা করি যে আমার এই টাকাটা লাগবে, গত 6 মাসে আর খরচ সামলাতে পারছি না, সো আই নিড এ নিউ জব। একইভাবে যারা মালিক রয়েছেন, যারা ইনভেস্ট করছেন, যারা এত মানুষের উপরে ডিপেন্ড করছেন, তাদেরকে ওই পরিবেশ তৈরি করার জায়গায় প্রোঅ্যাক্টিভলি এগিয়ে আসতে হবে যে শুধু মেশিন নয়, শুধু টেকনোলজি নয়, শুধু বেতন নয়, বোনাস নয়, আসলে একটা লম্বা সময়ের পরিবেশ তৈরি করার জন্য তাকে ওই মানুষগুলোকে নার্চার করতে হবে, সম্মান করতে হবে, তাদের জন্য পলিসি মেক করতে হবে। এই পলিসি তৈরি করার জন্য দক্ষ লোককে হায়ার করতে হবে যারা কর্মী বান্ধব পলিসি, সাস্টেইনেবল পলিসি আপনাকে তৈরি করে দিতে পারবেন এবং ওটাকে রেসপেক্ট করতে হবে। হুট করে একজন HR হেড হায়ার করলেন যিনি 4-5টা পলিসি লঞ্চ করে দিয়ে হয়তো আরেকখানে চলে গেলেন 2 বছর পরে, এইটা কন্টিনিউয়াসলি একটা ডিসস্যাটিসফ্যাকশন এবং অস্থিরতা তৈরি করে ইন্ডাস্ট্রিতে। যে জিনিসটা সেটেলড একটা জায়গায় আসতে হবে, এই পলিসি কেউ যদি করে যান সেটাকে মানতে হবে, আস্তে আস্তে ইম্প্রোভাইজ করতে হবে ওটার কারেকশন। দারুণ বলছিলেন। হ্যাঁ, এই পলিসিটাই আসলে আমাদের মনে হয় সবার আগে দরকার ইন্ডাস্ট্রিতে, এবং সেটা মানে শুধু একটা নির্দিষ্ট ফ্যাক্টরির জন্য না হয়ে এটা যদি আমাদের ন্যাশনালি এরকম কিছু পলিসি আমরা ইন্ডাস্ট্রির জন্য করতে পারি, যেখানে ওনারা থাকলেন আমাদের যে স্টেক হোল্ডার, লাইক আমাদের ধরেন BGMEA, BKMEA আছে বা এই ধরনের সংগঠন যারা আছে এবং প্রফেশনাল যারা আছে, সবার সমন্বয়ে যদি এটা হয় তাহলে মনে হয় যে সব ইন্ডাস্ট্রিতেই যদি আমরা একই ইউনিক প্র্যাকটিসের ভেতরে নিয়ে আসতে পারি, তাহলে মনে হয় এই জায়গাটায় আমরা আরো ইমপ্রুভমেন্ট করতে পারি। এখানে যদি একটু কয়েক সেকেন্ড পারমিট করেন, বলবো যে এই স্বপ্নটা তো অনেক বড় স্বপ্ন, মানে ইন্ডাস্ট্রিকে একটা ইউনিফর্ম ইয়েতে আনা। আমাদের যেমন ব্যাংকিং ইন্ডাস্ট্রি চলছে একটা রেগুলেটেড ফ্রেমওয়ার্কের মধ্যে চলছে, অনেকটাই এটা ওই কমন ইউনিফর্ম প্র্যাকটিসের মধ্যে চলে আসছে। ঠিক একইভাবে এই সেক্টরকেও করা প্রয়োজন, বাট করতে হলে কোনো না কোনো মালিক পক্ষের কাউকে একটু শুরুতে এগিয়ে আসতে হবে, একটু প্রোঅ্যাক্টিভলি কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে, ট্যালেন্টেড লোকজনকে নিয়ে তাদেরকে রেখে লম্বা সময় রেখে তাদেরকে সুযোগ দিয়ে আস্তে আস্তে পরিবর্তন করতে হবে, কারণ এটা খুব কঠিন একটা কাজ, একটা সেট কালচারকে চেঞ্জ করে। একদম তাই। আমি আসবো আবার আপনার কাছে, জনাব শেখ কামাল আপনার কাছে আসতে যাচ্ছি। মজার ব্যাপার হলো এই পলিসি সম্পর্কে যখন ভাইয়া বলছে, আমাদের ডেজিগনেটেড কিছু ডেজিগনেশন আছে মিনিমাম ওয়েজেস উল্লেখ করা, কিন্তু সারপ্রাইজিংলি হলো
এদেরকে তত্ত্বাবধান করার জন্য, ওয়ার্কারকে তত্ত্বাবধান করার জন্য যে ম্যানেজমেন্ট স্টাফটা আছে, সে ফ্লোরের সুপারভাইজার থেকে শুরু করে উপর লেভেল পর্যন্ত, এদের ব্যাপারে কোনো গাইডলাইন সরকারের কাছ থেকে আমরা এখনো পর্যন্ত লেবার ল তো নাই, মানে তাদের সুরক্ষার জন্য লেবার লতে এই ধরনের কোনো অ্যামেন্ডমেন্ট কিছু নাই। তো এইটা হলো যে একটা বড় ধরনের অপূর্ণতা আমাদের জন্য, যার কারণে মালিকপক্ষ এবং এইচআর প্রফেশনালরা একটা ফ্যাক্টরিতে এক ধরনের পলিসি প্র্যাকটিস করছে। তার কারণে যেটা হচ্ছে, আমাদের যে পিপল নিয়ে কাজ করি, যত বড় টেকনোলজি আনি না কেন, যত উন্নত টেকনোলজি আনি না কেন, তার পেছনে একজন মানুষ কাজ করে। সেই মানুষটা দক্ষতা অর্জন করবে কিভাবে, তার কেরিয়ার প্ল্যান কিভাবে হবে, তাকে জাস্টিফাইড পেমেন্ট সিস্টেমটা কী হবে, এবং এই লোকটা এখানে দেখা যাচ্ছে তার গ্রসের 50% বেসিক, আবার অন্য ফ্যাক্টরিতে গিয়ে দেখতেছে গ্রসের 60% বেসিক। সো এই জায়গাগুলোতে কিছু গেম প্ল্যান আছে। তো এই জায়গাটাতে অবশ্যই একটা সরকারি নীতিমালা বা রেগুলেটরি বোর্ড থাকা দরকার। আমরা অনেকদিন যাবত এটার প্রয়োজনীয়তা অনুভব করছি, এবং যাতে করে কমন কিছু ফ্যাসিলিটিস একেবারে সিস্টেমেটিক হওয়া উচিত, সবগুলো এমপ্লয়ের জন্য একই রকম। এটা অবশ্যই গুরুত্বের দাবিদার। তাহলে কি হতো যে ওই যে 10% বেসিক কম বেশির জন্য লোকজনের মধ্যে মাইগ্রেশন বা বিভিন্ন বেনিফিট কম বেশি হওয়ার জন্য যে বিভিন্ন ধরনের মাইগ্রেশন, এটা এমপ্লয়ের মধ্যে হতো না। নাম্বার 2 হলো যে সিনিয়র লেভেলে আমাদের একটা আছে যে তাদের আশপাশে যারা চাপরাশি থাকে, তাদের কারণে অনেক সময় তারা ট্যালেন্টকে মূল্যায়ন করে না, যার কারণে কোনো একটা সিনিয়র পজিশনে কোনো একজন লোক নতুন করে জয়েন করে, সেখানে গিয়ে সে কোপ আপ করতে চ্যালেঞ্জ ফেস করে, যার কারণে এই লেভেলের মাইগ্রেশন রেটটা অনেক বেশি থাকে। তো পিপল ডেভেলপমেন্টের জন্য একটা লং টার্ম প্ল্যান মালিকের পক্ষ থেকে নেওয়া উচিত, এবং অ্যাট দ্য সেম টাইম অর্গানাইজেশনের একটা গোল থাকতে হয় যে আমি আমার আপকামিং এক্সপানশনের যে টোটাল ম্যান পাওয়ার দরকার হবে, তার ম্যানেজমেন্টের এত পার্সেন্টেজ ইন্টারনালি প্রমোট করব, এত পার্সেন্টেজ বাইরে থেকে আনবো। তাহলে কি হয়, ইন্টারনাল টিম মেম্বাররা মোটিভেটেড থাকে, এবং মোটিভেশনের জায়গাটাতে মানে আমাদের একটু ট্রেনিং, একটু প্রফেশনাল স্কিল ডেভেলপমেন্টেরও তো একটা ডেফিনেটলি আছে। এবং এই জায়গাগুলোতে আপনারা যখন এইচআর এ কাজ করছেন, আপনারা কি গাইড করছেন যে ধরেন আমার বছরে একটা বাজেট হচ্ছে, জি, বাট ইন্ডাস্ট্রিতে আমার ট্রেনিং এন্ড ডেভেলপমেন্টের জন্য আমার স্টাফদের কোনো বাজেট আছে কিনা? আমি আমার যে ফ্যাক্টরিগুলোতে আমি কাজ করেছি, আমার অভিজ্ঞতা, আমি সবসময় জন্য চেষ্টা করেছি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট মানে পিপল ডেভেলপমেন্টের জন্য একটা বাজেট রাখার জন্য, ডেজিগনেশন অনুযায়ী বা পজিশন অনুযায়ী, যে এন্ট্রি লেভেল, মিড লেভেল, সিনিয়র লেভেলের জন্য। কারণ যদি আমি ট্রেন আপ না করি, এবং ট্রেনিংটা অবশ্যই কাস্টমাইজ হতে হবে আমার নিড অনুযায়ী। আচ্ছা, ইন্ডাস্ট্রির জন্য জি দর্শক যারা শুনছেন, জি একজন এইচআর প্রফেশনালস হিসেবে, জি আপনার এমন একটা বা দুইটা গুড প্র্যাকটিসেস বলেন যেটা তার ইন্ডাস্ট্রিতে সে ইমপ্লিমেন্ট করলে তার ইন্ডাস্ট্রির কিছু আরো কিছু উন্নয়ন করতে পারবে। ওয়েল অ্যান্ড গুড। প্রত্যেকটা ম্যানেজমেন্ট স্টাফ, সে প্রোডাকশন হোক আর ম্যানেজমেন্ট লেভেলে হোক, তাদের মিনিমাম বছরে 4টা স্ট্রাকচার ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যাওয়া উচিত। মিনিমাম ট্রেনিং ডিউরেশন হবে 2 দিন, এবং প্রতি 3 মাস ট্রেনিং দেওয়ার পর প্রথম 3 মাস বা 4 মাস তার ফলো আপ থাকবে, এর পরবর্তীতে আবার নতুন একটা ট্রেনিং, এবং অবশ্যই এটা 100% কাস্টমাইজ হতে হবে ওই পিপলের নিড অনুযায়ী। এরকম না যে বাজারে অমুক ট্রেনিংটা খুব ভালো চলছে, ওইটা আমি দিয়ে দিলাম। নো, পিপলের ডেভেলপমেন্ট গ্যাপ অ্যানালাইসিস করে সেই অনুযায়ী ইন্ডাস্ট্রি নিড বেসিস। আর একটা হলো যে যাদেরকে ট্রেন আপ করা হচ্ছে, তাদেরকেও মানসিকভাবে তৈরি থাকতে হবে যে আমি যে শিখলাম, এই শেখাটা অর্গানাইজেশনের প্রসপেক্টিভের জন্য, ডেভেলপমেন্টের জন্য ইমপ্লিমেন্ট করা। এই ট্রেনিংটা পেয়ে আমি অন্য জায়গায় চলে গেলাম, একটা সার্টিফিকেশন পেলাম, এটা আমি আরেক জায়গায় সেল করতে পারলাম। এর কমিটমেন্টে, সেলফ কমিটমেন্টের জায়গা দিতে হবে যে আমাকে কোম্পানি আমার পিছনে ইনভেস্ট করছে, আই নিড টু রিটার্ন দিস টু দ্য কোম্পানি বাই কন্ট্রিবিউটিং মাই মেরিট অ্যান্ড ভ্যালু। থ্যাংক ইউ ভেরি মাচ। আমি একটু জনাব সুলতান আপনার কাছে আসতে চাই। আমরা যে মাইগ্রেশন নিয়ে যতগুলো কথাই আমরা বলছি, আমরা যারা ইন্ডাস্ট্রিতে যে মিড ম্যানেজমেন্ট বা টপ ম্যানেজমেন্টে জব করছি, তাদের ভেতরে কিন্তু একটা অস্থিরতা, কারো ভিতরে একটা অস্থির প্রতিযোগিতাও কি লক্ষ্য করি না আমরা, যে ইন্ডাস্ট্রি ফ্রিকোয়েন্টলি সুইচ করার ক্ষেত্রে? জি, আসলে একটু যদি বড় আকারে দেখি, শুধু ওয়ার্কার মাইগ্রেশন মানে সরি আমি একটু ইন্টারাপ্ট করি, যে আমরা ধরেন যে মালিকরা পলিসিও করে দিলেন, সবই দিলেন, বাট এই জায়গাটাতেও কিন্তু আমাদের মোটিভেশনাল বা আমাদের চিন্তা চেতনার কোনো পরিবর্তন আসা দরকার আছে। অবশ্যই উদ্যোগটা আসলে উপর থেকেই আসতে হয়। সেই পরিবর্তনটা আনার জন্য যে স্ট্রং একটা দক্ষ ম্যানেজমেন্ট সেট আপ লাগে, সেইটা মালিকদেরকে প্রথমে তৈরি করার ধৈর্যটা নিতে হবে, এবং ওই রিয়েলাইজেশনটা তাদের মধ্যে আসতে হবে। শুধু ব্যবসা না, ব্যবসাকে ভবিষ্যতে টিকিয়ে রাখতে হলে আমার একটা দক্ষ ম্যানেজমেন্ট লাগবে, যে দক্ষ ম্যানেজমেন্ট আমার অর্গানাইজেশনটাকে, আমাদের ওয়ার্কার, কর্মী, অন্যান্য যারা আছে সবাইকে দেখে রাখবে, একটা ভালো কর্মপরিবেশ তৈরি করবে। আর আপনি গুরুত্বপূর্ণ পয়েন্ট যেটা বলেছেন, কর্মদক্ষতা উন্নয়নের জন্য তাকে
কন্টিনিউয়াসলি ডেভেলপমেন্ট করতে হবে, শুধু ট্রেনিং নয়। অনেক একটা কাজের পরিবেশের একটা অংশ হচ্ছে দক্ষতার উন্নয়ন। দক্ষতার উন্নয়ন শুধু ফর্মাল ট্রেনিং ছাড়াও আমরা জানি ইনফর্মাল অনেক রকম ইন্টারভেনশন আছে, সেইগুলোকে আনতে হবে যেটা আমার গোলের সাথে কানেক্টেড। আমাকে আনপ্ল্যান্ড ওয়েতে 3টা ট্রেনিং করালেন, আমি ওটার ভ্যালুটা বুঝবো না, সো আমি দিন শেষে চলেই যাব। দিন শেষে আপনি ম্যানেজমেন্ট হিসেবে ফ্রাস্ট্রেটেড হবেন যে এতগুলো ট্রেনিং সুলতানকে করানোর মতো থাকলো না, সো ঠিক আছে ট্রেনিংটাই বন্ধ, নেক্সট ইয়ারের বাজেটটা হলো না। এই ফ্রাস্ট্রেশনগুলো মালিকদের মধ্যে কাজ করে। আমরা যদি দেখি মাইগ্রেশন শুধু যে বললাম ভলিউমের কারণে এটা ভিজিবল হচ্ছে, অনেক বড় ব্যবসায়ী ছেড়ে দিচ্ছেন ফ্রাস্ট্রেটেড হয়ে, সেটা কি মাইগ্রেশন নয়? তিনি তো শত কোটি টাকা ইনভেস্ট করেছেন, এত লস করে এই সময় গেল, টাকা গেল, মানুষের ক্যারিয়ার গেল, তারপরে ব্যবসাটাই শেষ হয়ে গেল। তার পেছনে কারণগুলো কি? তিনিও তো চেষ্টা করেছিলেন, তিনি তো কোনো খারাপ উদ্দেশ্য নিয়ে আসেননি। তার মানে তিনি হয়তো এত দক্ষ কর্মী ম্যানেজমেন্ট টিম পাননি, বা এটা রিক্রুট করে তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া। পলিসি ডেভেলপমেন্ট, দক্ষতা উন্নয়ন, কর্মপরিবেশটা তৈরি করা, এই তো মূলত গল্পটা। এর মধ্যে আর্থিক ব্যাপারটা চলেই আসে, বিকজ কখনোই এরকম হবে না একজন মালিক বা ম্যানেজমেন্ট খুব ভালো কর্মপরিবেশ তৈরি করলেন কিন্তু তিনি বেতনটা কম দিবেন অথবা রাইট টাইমে দিবেন না। ইট উইল নেভার হ্যাপেন। এই চারটেরই সমন্বয় হওয়া দরকার। আচ্ছা, একদম আলোচনা শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। একজন এইচআর প্রফেশনালস হিসেবে আপনার 2টা গুড প্র্যাকটিস যেটা ইন্ডাস্ট্রির জন্য আপনি বলবেন, যেটা অন্য ইন্ডাস্ট্রিতে ইমপ্লিমেন্ট করলে তারা তাদের ইন্ডাস্ট্রিতে উপকৃত হবে। এক কথায় বলতে গেলে আমরা সাস্টেইনেবিলিটিকে মানুষের পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করছি, যেটার একটা জোর চেষ্টা গত কয়েক বছর ধরে আমাদের প্রতিষ্ঠানে চলছে। আমরা একটা স্ট্রং ম্যানেজমেন্ট টিম তৈরি করার চেষ্টা করছি যারা এই ফিলসফিগুলোকে ফিউচারে ক্যারি করবে। আমরা বিলিভ করি স্ট্রংলি, তাহলেই কেবল ইন্ডাস্ট্রি সাস্টেইন করবে। আদারওয়াইজ 5 বছর 10 বছর ব্যবসা হবে ঠিকই, কিন্তু ভবিষ্যৎটা সিকিউরড হবে না। সো সাস্টেইনেবল ম্যানেজমেন্ট তৈরি করতে হবে এনি সাস্টেইনেবল প্র্যাকটিস টিকিয়ে রাখার জন্য। দারুণ বলেছেন। আমরাও আশা করি যে যতগুলো সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা কথা বলছি, এনভায়রনমেন্টাল সাস্টেইনেবিলিটি, বিজনেস সাস্টেইনেবিলিটি, বাট পিপুল সাস্টেইন না করলে আসলে কোনো সাস্টেইনেবিলিটি কাজ করবে না। আমরাও সেটাই আশা করি। এই আলোচনার মাধ্যমে আমরাও ইন্ডাস্ট্রিতে অন্য যারা শুনছেন তাদের সবার কাছে আমাদের প্রত্যাশা থাকবে যে আমরা সবাই পিপুল সাস্টেইনেবিলিটি নিয়ে আমরা কাজ করি। দর্শক, আলোচনা করছিলাম বাংলাদেশের পোশাক শিল্পের সাম্প্রতিক সংকট, সম্ভাবনা এবং করণীয়। আজকে আমাদের মাঝে এইচআর প্রফেশনালস খুব 2 জন দক্ষ প্রফেশনালস উপস্থিত ছিলেন শেখ কামাল হোসেন এবং সুলতান মাহবুবুল হক। তাদেরকে আবারও শুভেচ্ছা এটিএন নিউজে আজকে এই অনুষ্ঠানে আসার জন্য। আগামী সপ্তাহে অন্য কোনো অতিথির সাথে অন্য কোনো বিষয় নিয়ে আবার আলোচনা করব আমরা। ততক্ষণ এটিএন নিউজের সাথেই থাকুন।